আসসালামু আলাইকুম। পেন রাইটিং একাডেমিতে তোমাদের সকলকে স্বাগতম জানাচ্ছি। তো পূর্বের পাঠে আমরা যে পর্বটা দেখেছিলাম সেটাতে আমি শুধুমাত্র বইয়ের যে এমসিকিউ কোশ্চেনগুলো ছিল মাত্র 6টা কোশ্চেন, এই 6টা কোশ্চেন নিয়ে আলোচনা করেছি এবং ডিপলি আলোচনা করেছি। এখন আমরা বোর্ডের কোশ্চেনগুলো নিয়ে আলোচনা করব, যেটা মোস্ট ইম্পর্টেন্ট। ঠিক আছে, তাহলে বোর্ডের কোশ্চেনগুলো সম্পর্কে তোমাদের ধারণা হবে। তো চলো আমরা বোর্ডের কোশ্চেনগুলোতে চলে যাই। এই যে আমাদের বোর্ডের কোশ্চেনগুলো, তো বোর্ডের কোশ্চেনগুলো চলো আমরা একটু সলভ করার চেষ্টা করি। চ্যাপ্টার 2 এর 1 নম্বর কোশ্চেন, যেটা আমরা বোর্ডের কোশ্চেন হিসেবে দেখতেছি, সেটা হচ্ছে কি নিচের কোনটির ব্যাপন হার সবচেয়ে বেশি। অলরেডি এটার ব্যাখ্যা দেওয়া হয়ে গেছে আমাদের কিন্তু আগের অধ্যায়টাতে, এবং এখানে তোমাদের একটা কোশ্চেনও রেখেছিলাম যে কোনটির ব্যাপন হার বেশি এখানে ছিল, আমি বলেছি কোনটির ব্যাপন হার কম। এটা তোমাদের জন্য কোশ্চেন ছিল, আমাকে কমেন্টে অ্যান্সার করবা। ঠিক আছে, তো এখানে আমার যেহেতু ব্যাখ্যা দেওয়া হয়েছে, অতএব আমি ওই জায়গাটায় আর ব্যাখ্যা দিতে চাচ্ছি না। তাহলে আমার অ্যান্সারটা কী হবে, নিচের কোনটির ব্যাপন হার সবচেয়ে বেশি। সো ব্যাপন হার সবচেয়ে বেশি দেখার জন্য আমাদের কি করতে হবে, আগে প্রত্যেকটার আণবিক ভর বের করতে হবে। আণবিক ভর বের করার পরে আমি দেখব যেটার আণবিক ভর কম সেটার ব্যাপন হার বেশি। তো এখানে যদি আমরা বের করি তাহলে দেখতে পারবো হিলিয়াম হচ্ছে 4 আর হাইড্রোজেন হচ্ছে 2। সো হাইড্রোজেনই হবে অ্যান্সার। ঠিক আছে, হাইড্রোজেন কেন হবে অ্যান্সার, কারণ এর আণবিক ভর কম। কোন গ্যাসটি কঠিন অবস্থায় ঊর্ধ্বপাতিত হয়? কোন গ্যাসটি কঠিন অবস্থায় ঊর্ধ্বপাতিত হয়, অর্থাৎ ঊর্ধ্বপাতনের বৈশিষ্ট্য, অর্থাৎ ঊর্ধ্বপাতনের এক্সাম্পল কিন্তু আমি অলরেডি পড়তে বলছি। সো অ্যান্সার হচ্ছে কি কার্বন ডাই অক্সাইড। এখানে এক্সাম্পলে দেখবা, তুমি যখন ঊর্ধ্বপাতন পদার্থ সম্পর্কে পড়বা তখন দেখতে পারবা যে কার্বন ডাই অক্সাইড হচ্ছে ঊর্ধ্বপাতিত পদার্থ। নিচের কোনটির নিঃসরণ হার সবচেয়ে বেশি? সেম কথা, ওই নিঃসরণ হার বেশি হবে কিভাবে, যার আণবিক ভর কম হবে। তাহলে এইগুলো যদি একটু হিসাব করো, এগুলো অনেক বেশি হবে। আর এইটা যদি হিসাব করি, আমি একবার তাও একটু দেখাই তোমাদেরকে। যেমন C2H6, তাহলে কার্বন দুইটা কার্বন হচ্ছে কত, 12 দুগুণে 24, প্লাস হাইড্রোজেন হচ্ছে কত, হাইড্রোজেন হচ্ছে 6, তাহলে 24 আর 6 কত হবে, 30। এটা হবে 30। আর বাকিগুলো হিসাব করো, অবশ্যই তার থেকে বেশি হবে। কীভাবে বেশি হবে আমি একটু বলে দিই। দেখো যে H2S, সালফার হচ্ছে 32 আর হাইড্রোজেন হচ্ছে 2, তাহলে 32 আর 2 হচ্ছে 34, অবশ্যই এটার থেকে বেশি। এটাতে যদি একটু হিসাব করি, নাইট্রোজেন হচ্ছে 17, নাইট্রোজেন হচ্ছে 14 আর অক্সিজেন হচ্ছে 16 × 2 মানে 32 আর 14 মিলে কত হয়, 32 আর 4 হচ্ছে 36, 46। আর সালফার ডাই অক্সাইড, সালফার হচ্ছে কত, সালফার হচ্ছে 32, অক্সিজেন হচ্ছে 16 × 16 32, তার মানে 64, অবশ্যই এটার থেকে বেশি। তাহলে আমি কি বললাম, যে আণবিক ভর যার কম তার নিঃসরণ হার এবং ব্যাপন হার দুইটাই বেশি। এবং দেখো একই কোশ্চিন এখন পর্যন্ত 3টে কোশ্চিন করলাম, তার মধ্যে 2টা কোশ্চিনে নিঃসরণ হার ব্যাপন হার সেম কোশ্চিন, তার মানে এটা জানা খুবই জরুরি। আচ্ছা, নিচের কোনটি ভৌত পরিবর্তন? ভৌত পরিবর্তন কি, পানি ও চিনির পরিবর্তন। ঠিক আছে, ভৌত পরিবর্তন আর রাসায়নিক পরিবর্তন কি তোমরা বোঝো? আরেকবার বলি তাহলে, ভৌত পরিবর্তনটা হচ্ছে কি বাইরের মধ্যে যে পরিবর্তনটা আমরা দেখতে পারি, নিজের খালি চোখে যেটা দেখতে পাচ্ছি, অর্থাৎ পানি আর চিনি দ্রবণ, চিনি দিয়ে এভাবে গুলাও দেখো চলে যাচ্ছে। ঠিক আছে, এইটা হচ্ছে কি ভৌত পরিবর্তন। আর যখন এটা কি রাসায়নিক পরিবর্তন হয়ে যাবে, তখন কি হবে, নতুন কোনো পদার্থ তৈরি হইতে হবে। ঠিক আছে, তখন সেটা হয়ে যাবে রাসায়নিক পরিবর্তন। কোনটি ঊর্ধ্বপাতিত মৌলিক পদার্থ? এই যে ঊর্ধ্বপাতন, দেখো এখানেও আসছে ঊর্ধ্বপাতন, এখানেও আসছে ঊর্ধ্বপাতন। ঠিক আছে, অ্যান্সার হচ্ছে কি আয়োডিন। আচ্ছা, নিচের কোন যৌগটির ব্যাপন হার বেশি? সেম কোশ্চিন, আর ব্যাখ্যা দিচ্ছি না। একই কোশ্চিন কয়বার ব্যাখ্যা দেবো বলো? এটা হচ্ছে গ নাম্বার। ঠিক আছে, CH4 কেন হবে, কারণ এটার কম হবে আণবিক ভর। নিচের কোন পদার্থটির ঊর্ধ্বপাতন ঘটে? একই কোশ্চিন কয়বার পড়বো বলো? আয়োডিন। কোনটির ব্যাপন হার সবচেয়ে বেশি? একই কোশ্চিন কয়বার পড়বো বলো? কোনটির আন্তঃআণবিক শক্তি বেশি? এইখানে আসছে একটু নতুন কোশ্চেন, ডিফারেন্ট টাইপ। তার মানে দেখো এতগুলো যে কোশ্চেন বললাম, এখানে অনলি 2টা টাইপ কোশ্চেন পাইলাম। তাহলে হুদাই খালি ঠাস করি সারাদিন বই নিয়ে বসে থেকে সারাদিন খালি পড়ে কোনো লাভ নাই। ঠিক আছে, মানে তুমি যদি আসলে জাস্ট অ্যান্সারটা খুঁজতে চাও, তাহলে তোমাকে একটু টেকনিক্যালি পড়াশোনা করতে হবে। আগে বোর্ড কোশ্চেনগুলো দেখো কি বলে না বলে, সেখান থেকে তুমি বলার চেষ্টা করো। ঠিক আছে, আচ্ছা, কোনটির আন্তঃআণবিক শক্তি বেশি? আচ্ছা, কোনটির আন্তঃআণবিক শক্তি বেশি কেন? সোডিয়াম ক্লোরাইড। এখন আসি, কেন কোনটার আন্তঃআণবিক শক্তি বেশি বলো তো, কঠিনের নাকি তরলের নাকি গ্যাসের? আমরা জানি আন্তঃআণবিক শক্তি যত বেশি হবে, কারণ এটাও তোমাদেরকে আমি একটা সূত্রের মাধ্যমে শিখাইছি যে আন্তঃআণবিক শক্তি যত বেশি হবে তার আন্তঃআণবিক দূরত্ব তত কম হবে।
ঠিক আছে, তাহলে আন্তঃআণবিক শক্তি বেশি মানে আর আন্তঃআণবিক দূরত্ব কম মানে বোঝাচ্ছে সলিড পদার্থ। ঠিক আছে, তাহলে সলিড পদার্থ এখানের মধ্যে কোনগুলো হবে? সালফিউরিক অ্যাসিড তরল, পানি তরল, কার্বন ডাইঅক্সাইড গ্যাস, কিন্তু সোডিয়াম ক্লোরাইড কি? সোডিয়াম ক্লোরাইড হচ্ছে লবণ, খাওয়ার লবণ, তার মানে কি এটা সলিড না, এই জন্য এর আন্তঃআণবিক শক্তিটা বেশি। নিম্নের কোন গ্যাস দ্বয়ের ব্যাপন হার সমান হবে? আচ্ছা, ব্যাপন হার সমান হওয়ার জন্য কি করতে হবে? এই দুইটা সবগুলারই আণবিক ভর বের করবা, বের করে দেখবা যেটার সেম হবে আণবিক ভর, এগুলোর মধ্যে একটার আণবিক ভর সেম হবে, দুইটারই, এটারও সেম হবে এটারও সেম হবে, সেটাই একই হবে। তাহলে চলো আমি এটা হিসাব করে তোমাদেরকে দেখাই। তো কার্বন ডাইঅক্সাইডের হচ্ছে, আমি জানি কার্বন হচ্ছে কত 12 প্লাস অক্সিজেন হচ্ছে 16 ইন্টু 2 মানে 32, তাহলে ইকুয়াল কত হয়? ইকুয়াল হয় 32 আর 2 44। ঠিক আছে, গেল। তারপরে আরেকটা আসি, আরেকটা হচ্ছে কত? N2O, N2 হচ্ছে নাইট্রোজেন, হচ্ছে কত? নাইট্রোজেন হচ্ছে 14, তাহলে 14 ইন্টু 2 মানে হচ্ছে 28, 14 দুগুণ 28 প্লাস অক্সিজেন হচ্ছে 16, তাহলে ইকুয়াল করো 28 আর 16 মিলে কত হয় দেখো, 8 আর 6 14, 14 কত 4, হাতে থাকলো 1, তাহলে 2 আর 1 3 আর 1 4, দেখো 44 হয়েছে কিনা। ঠিক আছে, দেখো দুইটাই যদি 44 হয় তাহলে আমি তো এইটাই বললাম যে দুইটা সেম হইতে হবে, এটারও 44 এটাও 44, তার মানে এই দুইটার সেম, অর্থাৎ এই দুইটার ব্যাপন হার সেম। ঠিক আছে, এটাই হচ্ছে ট্রিক। কোনটি ঊর্ধ্বপাতিত বস্তু? সেম জিনিস, আয়োডিন অনেকবার আসছে, আবারও আসছে। কোনটির আন্তঃআণবিক শক্তি সবচেয়ে কম? আচ্ছা, আন্তঃআণবিক শক্তি কম মানে কি মনে রাখতে হবে? শক্তি কম মানে দূরত্ব বেশি, আর দূরত্ব বেশি মানেই গ্যাসীয় পদার্থ। তার মানে এখানে দেখো গ্যাসীয় পদার্থের মধ্যে এই জায়গায় একটু পেঁয়াজ আছে, দেখো পানি তরল বাত, অ্যামোনিয়া এটাও গ্যাস, কার্বন ডাইঅক্সাইড এটাও গ্যাস, হাইড্রোজেন এটাও গ্যাস, বাট এখানে একটু সমস্যা আছে, সেটা হচ্ছে কি দেখো আন্তঃআণবিক শক্তি সবচেয়ে কম বলছে, তো আন্তঃআণবিক শক্তি কম হয় আণবিক ভর যত কম হয়। ঠিক আছে, এইখানের মধ্যে 3টা গ্যাস হলেও, এখানে কোশ্চিন থাকতে পারে এখানে 3টা গ্যাস হলেও তাহলে কোনটা হবে? অ্যামোনিয়া হবে নাকি কার্বন ডাইঅক্সাইড হবে নাকি হাইড্রোজেন? অবশ্যই হাইড্রোজেন হবে, কারণ হাইড্রোজেনের আণবিক ভর মাত্র 2, এখানে 44 এখানে 17। ঠিক আছে, আর পানি তো বাদ। হ্যাঁ, এটা কিন্তু অনেক ট্রিকি কোশ্চিন। ঠিক আছে, এই কোশ্চিনটা আমার খুবই ভালো লাগছে, এই কোশ্চিনটা খুবই ইম্পর্ট্যান্ট একটা কোশ্চিন। যার বুদ্ধি থাকবে, যে আসলে বুঝবে পড়াশোনা, সেই এই কোশ্চিনটার অ্যান্সার করতে পারবে। বুঝতে পারছো? খুবই ভালো কোশ্চেন এটা, এই জন্য আমি একটু মার্ক করলাম। আচ্ছা, তারপরে দেখো সিলিন্ডারে ভরে রান্না বান্নার জন্য কোন গ্যাস বিক্রি করা হয়? অ্যান্সার হচ্ছে কি বিউটেন, এটা তোমরা পড়ে নিবা, লেখাই আছে যে গ্যাসের সিলিন্ডারে বিউটেন ব্যবহার করা হয়। কোনটির ব্যাপন হার সবচেয়ে বেশি? আর বলবো না, এগুলোর অ্যান্সার আমি শুধু দেখে দেখে দিয়ে দিচ্ছি, কারণ এগুলোর কোশ্চেন বারবার আসছে। কোনটির ব্যাপন হার বেশি? এটা হচ্ছে কি হাইড্রোজেন। কোনটির ব্যাপন হার সবচেয়ে কম? সেম জিনিস, কার্বন মনোক্সাইড। কেন কম? কারণ এগুলার হচ্ছে সবচেয়ে বেশি। কি বেশি? আণবিক ভর সবচেয়ে বেশি। তাহলে পরেরটাতে আমি যাচ্ছি। ঠিক আছে, কোনটির আন্তঃআণবিক শক্তি বেশি? এই যে আবার আসছে, কোনটির আন্তঃআণবিক শক্তি বেশি? আন্তঃআণবিক শক্তি বেশি মানে কি? দূরত্ব কম। দূরত্ব কম মানে কি? দূরত্ব কম মানে হচ্ছে সেটা হয় কঠিন হবে না হয় তরল হবে, কঠিন না পাইলে তরলে যাবা, তরল না পাইলে গ্যাসে, এইভাবে। তাহলে এখানে দেখো পানি, কার্বন ডাইঅক্সাইড, অ্যামোনিয়া এগুলো গ্যাস, এগুলো গ্যাস, এটা তরল, আর কি পটাশিয়াম ক্লোরাইড এটা হচ্ছে কি সলিড, এই জন্য আন্তঃআণবিক শক্তি এর বেশি। ঠিক আছে, তার মানে আন্তঃআণবিক দূরত্ব কম। মোম কোন ধরনের পদার্থ? খুবই ইম্পর্টেন্ট, হাইড্রোকার্বন। এই কোশ্চিনটা ভালো। ঠিক আছে, নতুন একটা কোশ্চিন। পদার্থ সাধারণত কয় অবস্থায় থাকে? এটা ছোট বাচ্চাদের কোশ্চিন। ঠিক আছে, তরল পদার্থ কখন গ্যাসীয় পদার্থে রূপান্তরিত হয়? খুবই ইম্পর্টেন্ট কোশ্চিন। তাপমাত্রা স্ফুটনাঙ্কে পৌঁছালে, অবশ্যই তাপমাত্রা স্ফুটনাঙ্কে না পৌঁছালে তরল পদার্থ গ্যাসীয় হবে না। আর গলনাঙ্কে যখন পৌঁছাবে তখন কি হবে? গলনাঙ্কে তাহলে পৌঁছালে কঠিন পদার্থ তরলে পরিণত হবে। ঠিক আছে, তার মানে এটাও কিন্তু আরেকটা কোশ্চিন। এইটার পাশাপাশি আরেকটা কোশ্চিন কি হবে? তরল পদার্থকে কখন গ্যাসীয় পদার্থে রূপান্তরিত হবে? যখন তাপমাত্রা স্ফুটনাঙ্কে পৌঁছাবে। তাহলে তোমাদের কাছে কোশ্চিন হচ্ছে কঠিন পদার্থ কখন তরলে পরিণত হবে? তাপমাত্রা গলনাঙ্কে পৌঁছালে। ঠিক আছে, একটু বোঝার চেষ্টা করবা, আমার ভিডিওটা একটু দেখার চেষ্টা করবা। যদি আসলে কেউ একজন দেখো, একজন দেখলেও হবে, আমার হাজার হাজার মানুষ লাগবে না। ঠিক আছে, একজন দেখো তাইলেই হবে। আমি কিন্তু তোমাদের ভিডিওতে বারবার বলি না যে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, এটা কিন্তু আমরা বলি না। ঠিক আছে, যার মন চায় দেখবা, যার মন চায় দেখবা না, শেষ। বায়ুপূর্ণ ফুটবলের ভিতরে গ্যাসের চাপ সৃষ্টির কারণ কি? দেয়ালে গ্যাসের কণাসমূহ ধাক্কা খেয়ে থাকে এই কারণে। ঠিক আছে, ফুটবলের ভিতরে গ্যাসের চাপ সৃষ্টি হবে না, তার মানে ওখানের ভিতরেই তো কি করবে? গ্যাসের কণাগুলো দৌড়াদৌড়ি করবে, ছোটাছুটি করবে, তো একটা আরেকটাকে ধাক্কা দেবে, এর ফলে কি হবে? চাপ সৃষ্টি হবে।
কোন গ্যাসটির ব্যাপনের হার বেশি? কোন গ্যাসটির ব্যাপন হার বেশি? ইথিন, ইথেন, প্রোপিন, প্রোপেন। এটা মূলত 11 চ্যাপ্টারের পড়া, ঠিক আছে, অ্যালকেন অ্যালকিনের পড়া। তো ওখানে যখন যাব তখন হয়তো এখান থেকে খুব ভালো বুঝতে পারবো, কিন্তু আমি এখন যেহেতু বুঝতেছি এটা হবে ইথিন, ঠিক আছে, 2 কার্বন বিশিষ্ট অ্যালকিনের। হ্যাঁ, কোনটির ব্যাপন অপেক্ষাকৃত দ্রুত ঘটে? অপেক্ষাকৃত দ্রুত ঘটে, এইখানে তোমাদের কাছে কোশ্চেন অপেক্ষাকৃত দ্রুত ঘটে বলতে কি বোঝাচ্ছে, মানে অলরেডি কিন্তু এরা চাচ্ছে ব্যাপন হার কার বেশি, ঠিক আছে। তাহলে ব্যাপন হার কার বেশি হবে? যার আণবিক ভর কম থাকবে। আচ্ছা, কোন পদার্থটিতে ঊর্ধ্বপাতন প্রক্রিয়া সম্পন্ন হয়? বারবার একই কোশ্চেন দেয়, আয়োডিন। কোনটি ঊর্ধ্বপাতিত মৌলিক পদার্থ? আয়োডিন, ঠিক আছে, ঊর্ধ্বপাতিত মৌলিক পদার্থ। কিন্তু দেখো এখানে কাহিনী আছে, কোনটি ঊর্ধ্বপাতিত মৌলিক পদার্থ, দেখো কর্পূর আছে, ন্যাপথালিন আছে, কার্বন ডাইঅক্সাইড আছে, আয়োডিন আছে, সবগুলোই কিন্তু আমাদের ঊর্ধ্বপাতিত পদার্থ। কিন্তু আয়োডিনটাকে আমরা কেন নিলাম? কারণ এখানে মৌলিক পদার্থ বলছে, বুঝছো, মৌলিক, তার মানে এই যে গ্যাস I2 হিসেবে যখন থাকে তারা হচ্ছে মৌলিক। এটা কিন্তু চ্যাপ্টার 3-তে আমি বুঝাইছি মৌলিক পদার্থ আর যৌগিক পদার্থ কাকে বলে। আচ্ছা, 4টি গ্যাস যারে যথাক্রমে এত 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 এবং নাইট্রোজেন গ্যাস সংগ্রহ করা আছে, ঢাকনা খুলে দিলে কোন জারটি সবচেয়ে আগে গ্যাস শূন্য হবে? আচ্ছা, এইটা মানে কি বুঝলা বলো তো দেখি? গ্যাস শূন্য হওয়া মানে কি? গ্যাস শূন্য হওয়া মানে কি? ছড়িয়ে পড়া। তার মানে ওই যখনই জারটা খুললা ওখান থেকে গ্যাসগুলো রুমের মধ্যে ছড়িয়ে পড়লো। আচ্ছা, তো রুমের মধ্যে ছড়িয়ে পড়া এই কথাটা মানে কি? ডিরেক্ট কিন্তু কোশ্চেনটা ছিল যে কোনটির ব্যাপন হার বেশি, কারণ ব্যাপন হার যত বেশি হবে তত দ্রুত জার থেকে গ্যাসগুলো চলে যাবে। তাহলে কোশ্চেনটা দেখছো একটু পেঁচায় দিছে, কিন্তু এটা ভালো লাগছে কোশ্চেনটা, ঠিক আছে। তার মানে কি, কোন জারটি আগে গ্যাস শূন্য হবে, তার মানে কার ব্যাপন হার বেশি, এটাই চাইছে। তাহলে অ্যান্সার কি? প্রথম গ্যাসটি। কেন প্রথম গ্যাসটি? তার মানে ওর আণবিক ভর অবশ্যই কম, এই জন্য। আচ্ছা, সরু ছিদ্রপথে কোনো গ্যাসের উচ্চতাপ থেকে নিম্নচাপ অঞ্চলে বের হয়ে আসার প্রক্রিয়াকে কি বলে? সরু ছিদ্রপথ বলছে। তাহলে সরু ছিদ্রপথ এবং কি গ্যাসের ক্ষেত্রে বলছে, তাহলে আমরা খুবই ভালো করে জানি এটাকে বলবো আমরা নিঃসরণ। আর ব্যাপন কোথায় কোথায় হয়? ব্যাপন তরল, গ্যাসীয়, কঠিন, 3টা পদার্থতেই ব্যাপন হয়। কোনটির আন্তঃআণবিক শক্তি সবচেয়ে বেশি? কোনটির আন্তঃআণবিক শক্তি সবচেয়ে বেশি? সোডিয়াম ক্লোরাইড। কেন? কারণ হচ্ছে সোডিয়াম ক্লোরাইড কঠিন পদার্থ। নিচের কোন যৌগটি উদ্বায়ী? কোনটা উদ্বায়ী যৌগ? দেখো কর্পূর, খাদ্য লবণ, চুনাপাথর, পটাশিয়াম আয়োডাইড। এটাতে আমরা বললাম কি উদ্বায়ী পদার্থ, মানে কি ঊর্ধ্বপাতিত পদার্থ, কর্পূর। তো এইখান থেকে আমরা আসলে একটু সামারি করি যে আসলে কি হইলো এখানে বিষয়টা, যে ভাইয়া খালি পড়তে এসে। হ্যাঁ, আচ্ছা, এগুলো সবগুলো বোর্ডে আসছিল কোশ্চেনগুলো। এরপর আর এগুলো আমার এখানে দেখানোর কারণ হচ্ছে যাতে একটু তোমাদের প্র্যাকটিস হয় এবং তোমাদের মনে যদি কোনো ব্যাখ্যা থেকে থাকে যে এটা কীভাবে হইলো না, সেইটা সম্পর্কে কিছু ব্যাখ্যা পাবা এবং তোমাদেরকে কোশ্চেনগুলো সম্পর্কে ধারণা দেওয়াটাই হচ্ছে মেইন বিষয় এই টিউটোরিয়ালটা, ঠিক আছে। এখন চলো আমরা একটু কোশ্চেনগুলো যে পড়লাম এখান থেকে তোমাকে টাইপ খুঁজে বের করে দিই। টাইপ খুঁজে বের করা তোমরা একটু শেখো। সেটা হচ্ছে একটা টাইপ, ব্যাপন হার কম না বেশি, এইটা একটা কোশ্চেন, ঠিক আছে। এইটা একটা টাইপ 1 হচ্ছে ব্যাপন হার কম না বেশি, সুন্দর একটা টাইপ পাইলাম আমরা। 2 নম্বর আমরা বারবার পাচ্ছি ঊর্ধ্বপাতিত পদার্থের বৈশিষ্ট্য, অর্থাৎ ঊর্ধ্বপাতিত পদার্থের বৈশিষ্ট্য যেহেতু পাইছি তাহলে আমাদেরকে কিছু প্রক্রিয়া জানতে হবে। সেটা কি? বাষ্পীভবন প্রক্রিয়া, ঘনীভবন প্রক্রিয়া, ঊর্ধ্বপাতন প্রক্রিয়া, তারপরে হচ্ছে কি এই তিনটা প্রক্রিয়াই আছে, এগুলা জানতে হবে। দেন আরেকটা জিনিস আমরা কি দেখলাম, সেটা হচ্ছে আন্তঃআণবিক শক্তি কম না বেশি, অর্থাৎ আমাদের কোনটা তরল, কোনটা কঠিন, কোনটা গ্যাস, এইটা আমাদের চিন্তা হবে আণবিক দূরত্ব দ্বারা এবং আন্তঃআণবিক শক্তি দ্বারা। তার মানে 3টে এখন পর্যন্ত পাইলাম আমরা, ঠিক আছে। দেন আর কি পাইলাম? আর তেমন ইম্পর্টেন্ট কিছু পাই নাই, এই 3টা। আচ্ছা, এখন দেখো তাহলে বকর বকর যে করলাম আমি 35টা কোশ্চেন, ধরো যে 12-13 মিনিট পর্যন্ত আমি বকর করলাম, বাট আলটিমেটলি এখানে কি হলো বলো? 3টা মাত্র আমরা টাইপ পাইলাম, আর বাকিগুলো 2-1টা তো এটা ইম্পর্টেন্ট মানে এমসিকিউ থাকবে, সেটা তোমাকে পড়ে নিতে হবে। তাহলে আমরা মাত্র 3টে টাইপ পাইলাম, বুঝছো? এতগুলো পরে টাইপ পাইছি মাত্র 3টে। সো আমার টিউটোরিয়ালগুলোকে তোমরা কন্টিনিউ করো, আই থিঙ্ক তোমরা বুঝতে পারবা, তোমরা দিন শেষে কোশ্চিন অ্যানালাইসিস করতে পারবা, ঠিক আছে। নিজে অ্যানালাইসিস করতে পারবা যে আসলে কোনটা হবে কোনটা হবে না, ঠিক আছে। কোশ্চিন অ্যানালাইসিসটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট। যেমন আমি এখান থেকে পড়ে কিন্তু অলরেডি মাত্র 3টা টাইপ বের করতে পারছি, আর কিন্তু পারিনি। ঠিক আসলে 3টাই কিন্তু আছে, দেখো তোমরা একটু খুঁজে দেখো, 3টাই আছে, ঠিক আছে। তো আজকের ভিডিও এই পর্যন্তই। নিজে কোশ্চিন অ্যানালাইজ করার চেষ্টা করো, নিজে টেস্ট পেপার কেনে বোঝার চেষ্টা করো। কোনো সমস্যা হলে আমাকে কমেন্ট বক্সে জানাও, আর ফেসবুক গ্রুপ আছে, ফেসবুক গ্রুপে জানাও, আমি সেখান থেকে তোমাদেরকে হেল্প করার চেষ্টা করব। এবং নিজে কোশ্চিন অ্যানালাইজ করার চেষ্টা করো।
তাহলে দিন শেষে তুমি অনেক ভালো কোশ্চিন অ্যানালাইজার হবা এবং খুবই ভালো রেজাল্ট করার চিন্তা ভাবনা রাখবা এবং ইনশাল্লাহ ভালো তোমরা করতে পারবা। তো ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল।